দীপার জীবনের নতুন মোড় ঘুরতে আমরা দেখতে পেয়েছি দীপা কিন্তু একেবারে কিডন্যাপ হয়ে গেছে। সূর্যের প্ররোচনায় দীপাকে কিডন্যাপ করা হয়েছে এবং এর প্ল্যানটা পুরোটাই কার সেটা নিশ্চয়ই বুঝতে পারছো, কুন্তলা দেবী প্ল্যান। হ্যাঁ, তো আজকের পর্বে সূর্য বলছিল যে হ্যাঁ আমরাও যাব, আমি যাব, দেখব দীপা ম্যাডাম কোন কনস্পিরেন্সির ব্যবস্থা করে রেখে দিয়েছে, কোন ষড়যন্ত্রের শিকার আমাদের করতে চাইছে, আমিও দেখতে চাই। এই বলে জয় এবং সূর্য সেখান থেকে বেরিয়ে যায়। আর তৎক্ষণাৎ আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু উর্মি ফোনটা করে দেয় তাকে কুন্তলা দেবীকে ফোন করে পুরো বিষয়টা সবিস্তারে আলোচনা করে দেয়। তখন সেখানে কুন্তলা দেবী বলতে লাগে যে উর্মি তোমার চিন্তা করতে হবে না, এমন ব্যবস্থা করব যেখানে কিন্তু তোমার দীপা কুল কিনারা খুঁজে পাবে না। তখন উর্মি বলতে লাগে কি ব্যবস্থা করবে, কিন্তু কুন্তলা দেবী বলতে লাগে সময়টা আসতে দাও, দেখবে দীপা তখন কোথায় থাকে, সময়টা আগে আসতে দাও। এই বলে কিন্তু কুন্তলা দেবী মনে মনে কিন্তু একটা অজানা মানে হাসিতে, অজানা আনন্দে আতরা হয়ে উঠতে শুরু করে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সূর্য প্রবেশ করেছে এবং সে প্রবেশ করার পরবর্তী মুহূর্তেই দেখা যাচ্ছে সেই অফিসের মধ্যে অনেকগুলো মেম্বার বসে রয়েছে, সেগুলো অপরিচিত মেম্বার এবং সেখানে রূপাও কিন্তু উপস্থিত রয়েছে। কিন্তু সূর্য চোখটাকে ঘুরিয়ে ফিরিয়ে এদিকে ওদিকে দেখে এবং তার এত ভালো লাগছে যে ফ্লাওয়ার্স গুলো দেওয়া রয়েছে, যে ফুলগুলো দেওয়া রয়েছে, সেই ফুলগুলো সত্যি অত্যন্ত সুন্দর। তখন সূর্য সেই ফুলের গুণগান করতে শুরু করে দেয়। এই ফুলটার সঙ্গে তার অনেক সম্পর্ক রয়েছে। সূর্যের মনের খাতায় কিন্তু ভেসে উঠতে শুরু করে কোনো একটা ফুলওয়ালি মেয়ের কাছে সে গিয়েছিল এবং সেই মেয়েটায় সে তার আপনজন হয়েছিল। দীপা কিন্তু পুরো বিষয়টা একেবারে মানে মুখ করে ফিরে তাকিয়ে একেবারে শুনতে লেগেছে সূর্যের কথাগুলো। সূর্য তখন বলতে লেগেছে ফুল কিন্তু প্রিয় একটা নার্স, ফুলের জন্য আমার জীবনটা যেন একেবারে জড়িয়ে রয়েছে, এই ফুলের সঙ্গে আমার জীবনের বন্ধন রয়েছে। এদিকে সোনার মনের খাতায় কিন্তু ভাঁটে লাগে তার মা ফুলের একটা নার্সারি করেছিল এবং সেই নার্সারিতে তাদেরকে কিভাবে উপদেশ আদেশ দিত, কিভাবে তারা নিজেদের স্বপ্নটা দেখতো, সেই বিষয়গুলো সোনার মনের খাতায় কিন্তু উদ্ভাসিত হতে শুরু করে দেয়। তখন সূর্য সেই ফুলটাকে নিয়ে এতটা মজে গেছে, তখন জয় বলতে লেগে দেয় ফুল নিয়ে এত ব্যস্ত হলে তো হবে না আমাদের, আরে এখানে আমরা ডিল করতে এসেছি, সেক্ষেত্রে ডিলের বিষয়টাও আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু সূর্য বলতে লাগে এই ফুলটা নিয়েও আমার মধ্যে একটা অনেক বড় রহস্য রয়েছে, এটাও আমার কাছে সমানভাবে ইম্পর্টেন্ট। পুরো বিষয়টাই কিন্তু দীপা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে চেয়ারের অন্যদিকে মুখ করে তাকিয়ে কিন্তু পুরো বিষয়টা শুনছে। তখন সেখানে সূর্য আবারও জিজ্ঞেস করতে লাগে এই ফুল কে অ্যারেঞ্জ করেছে, এই ফুলের ডেকোরেশনটা কে করেছে। তখন দীপা হঠাৎ করে সামনে তাকাতেই সূর্য একেবারে আর্তনাদ করে ওঠেন না আপনার সঙ্গে। সূর্য আর্তনাদ করার আগের মুহূর্তে সূর্যের মনে পড়ে যায় এই দীপা ম্যাডাম গিয়েছিল তার মেয়েকে শাসিয়ে এসেছিল, দীপা ম্যাডাম গিয়ে তাদের সেনগুপ্ত পরিবারে ঝামেলা বাঁধিয়েছিল। তাই সূর্য বলতে লাগে না, কোনো মতেই আমি এই ডিল করব না, আমি এনার সঙ্গে এনার নামের পাশে আমার সই কোনোভাবেই করব না, ইম্পসিবল। এই বলে সূর্য সেখান থেকে উত্তেজিত হতে শুরু করে দেয়। জয় তখন বোঝাতে লাগে দাদাই বোঝার চেষ্টা কর, এখানে পার্সোনাল ম্যাটার নিয়ে কথা বললে হবে না, এটা আমাদের ব্যবসার জায়গা, বিজনেসের জায়গা, ডিলের জায়গা, এখানে আমাদের এই বিষয়টাকে অগ্রাধিকার দিতে হবে। এদিকে তখন দিদিয়াও বলতে লাগে ভাই তুই ভালো করে বোঝার চেষ্টা কর, এটা আমাদের বিজনেসের ব্যাপার, আমাদের ফ্যামিলির বিষয়, সেক্ষেত্রে এই বিষয়টাকে তোকে প্রাধান্য দিতে হবে। তখন সেখানে সূর্য যখন এমন আচরণ করছে দীপা তখন বলতে লাগে দেখুন বোর্ড মেম্বাররা, দেখুন সূর্য সেনগুপ্ত আদতে কিন্তু একজন অসুস্থ মানুষ, ওনার মেয়েরা কোথায় রয়েছে সেটা কিন্তু কেউ জানে না, কেউ বুঝতে পারে না। সূর্য সেনগুপ্তের উপরে আমরা অলরেডি অনেক টাকা, কোটি কোটি টাকা কিন্তু আমরা ইনভেস্ট করে ফেলেছি, কিন্তু আমার মনে হচ্ছে ডক্টর সূর্য সেনগুপ্তের উপরে ভরসা করা আর ঠিক হচ্ছে না, মোটেই উচিত হচ্ছে না। আর সূর্যের কাছে গিয়ে বলতে লাগে দেখুন ডক্টর সূর্য সেনগুপ্তের মেয়ে কোথায় আছে, ওনার মেয়ে কোথায় আছে উনি নিজেই জানেন না। তখন সেখানে সূর্য অবাক হয়ে তাকিয়ে রয়েছে দীপার দিকে, আর দীপা তখন বলে চলেছে দীপার মনের খাতায়, মনের পাতায় কিন্তু ভাসাতে শুরু করে দেয়। দীপা তখন মনে মনে ভাবতে লাগে ডাক্তারবাবু আপনাকে আমি এই কথাগুলো বলছি আপনাকে ভালো হবার জন্য, ভালো সুযোগ সুবিধা দেওয়ার জন্য। তারপরে দীপা সূর্যের নামে আরো বাজে নয় গো, সূর্যকে ঠিক করার জন্য যেটুকু বলা প্রয়োজন, যেটুকু তার অন্তরে আঘাত লাগানোর প্রয়োজন, যেটুকু তার ভুল, সেই ভুলটাকে দীপা ধরিয়ে দেওয়ার চেষ্টা করতে শুরু করে দেয়। আর এদিকে সূর্য তখন নীরব নিথরে রাগে গড়গড় করতে শুরু করে দেয়। তখন দীপা মনে মনে ভাবতে লাগে ডাক্তারবাবু আমাকে ক্ষমা করে দেবেন, আপনাকে ভালো করার জন্য আমাকে একটুখানি এই পথ অবলম্বন
অবলম্বন করতে হবে। আমি জানি ডাক্তারবাবু আপনার ভালো হওয়াটা অত্যন্ত জরুরি। এই বলে দীপা কিন্তু নিজের মনে মনে অনুশোচনায় ভুগতে শুরু করে দেয়। আর অন্যদিকে সেখানে পাশে দাঁড়িয়ে কিন্তু জয় বলতে লাগে, দাদাই ভালো করে বোঝার চেষ্টা কর, একটু বোঝার চেষ্টা কর, বিষয়টাকে ম্যানেজ করার চেষ্টা কর। দেখ এখানে পার্সোনাল ম্যাটার নিয়ে আলোচনা করলে হবে না, এখানে আমাদের ডিলটা করতে হবে, একটু শান্ত থাক। এদিকে জয় তখন সামনের দিকে এগিয়ে এসে বলতে লাগে, এক্সকিউজ মি ম্যাডাম, আপনার সঙ্গে একটু কথা আছে। এই বলে দীপাকে পেছন দিকে টেনে নিয়ে গিয়ে বলতে লাগে, বৌদিদি তুমি কেন এমন করছো? তুমি তো জানো সেনগুপ্ত পরিবারটা কতটা রসাতালে তলিয়ে গেছে, সেনগুপ্ত পরিবারের হাল হকিকত সব তুমি জানো, তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন সব তুমি জানো। তখন দীপা বলতে লাগে, কে বৌদিদি? আমি যেখানে নিজের স্বামীকে স্বামী বলে ডাকতে পাই না, নিজের মেয়েদের কাছে যেতে পাই না, সেখানে আবার বৌদিদি কোথা থেকে এসলো? না 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 না, আমি বৌদিদি হিসেবে আমি স্বীকৃতি দিতে পারবো না। এই বলে দীপা একেবারে সিন ক্রিয়েট করে সেখান থেকে চলে এসে বোর্ড মেম্বারদের আবারও বলতে শুরু করে দেয়, দেখুন দেখুন আপনি বোঝার চেষ্টা করুন, ওনার মেয়ে কোথায় আছে উনি এখনো জানে না। তখন সূর্য প্রচন্ড বিরক্ত হয়ে যায় এবং বলতে লাগে, দেখুন আমার মেয়ে একটা বোর্ডিং স্কুলে আছে, তাকে পড়াশোনার জন্য সেখানেই পাঠিয়ে দিয়েছি, দেখুন বিশ্বাস করার চেষ্টা করুন। তখন সেখানে ওই দীপা সেনগুপ্ত জিজ্ঞেস করতে লাগে, আচ্ছা ডক্টর সূর্য সেনগুপ্ত আপনি বলুন আপনার মেয়ে লাবণ্য সেনগুপ্ত সে কোথায় আছে, কোন বোর্ডিং স্কুল আছে, আপনি নামটা বলুন। তখন সেখানে সূর্য আমতা ভাব করতে শুরু করে দেয়, হ্যাঁ কোন বোর্ডিং স্কুলে? উর্মিকে কিন্তু দেখা যাচ্ছে না সেখানে। অন্যদিকে দেখতে পাচ্ছি উর্মি কিন্তু দরজার ওপাশে গিয়ে ফোন করতে লেগেছে সেই অনাথ আশ্রমের প্রিন্সিপালকে এবং তাকে বলতে লেগেছে যে যত দ্রুত সম্ভব ওই লাবণ্য সেনগুপ্তকে নিয়ে কিন্তু আসতে হবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দীপা যখন এরকম প্রশ্ন করছে, বোর্ড মেম্বার্সরাও কিন্তু প্রচন্ড রেগে গেছে আর বলতে লাগে, হ্যাঁ ডক্টর সেনগুপ্ত আপনার তাহলে মাথার ব্রেন কি কাজ করে না? আপনি তাহলে আপনার মেয়ে কোন স্কুলে ভর্তি আছে আপনি সেটাই জানেন না? না না দীপা সেনগুপ্ত আপনি ঠিকই বলেছেন, এনার সঙ্গে ডিল করা ঠিক হবে না। এমন কথোপকথনের মাঝে উর্মি সেখানে চলে আসার বলতে লাগে, আর কোনো কথা বলার প্রয়োজন নেই, লাবণ্য সেনগুপ্তকে নিয়ে কিন্তু সেখানে অনাথ আশ্রমের প্রিন্সিপাল চলে এসেছে। আর লাবণ্যকে দেখে দীপার মুখে চোখে হাসি ফুটে ওঠে। তখন লাবণ্য দৌড়ে ছুটে এসে দীপাকে বুকে জড়িয়ে ধরে। সূর্য তখন কি করে, সামনের দিকে এগিয়ে গিয়ে ওই লাবণ্যকে কোলে তুলে নেয়। তখন আমরা দেখতে পাচ্ছি রূপা এসে বলতে লাগে, মা তুমি পেরেছো, মা তুমি পেরেছো, মা তুমি যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে লাবণ্যকে ফিরিয়ে আনতে পেরেছো। তখন বোর্ড মেম্বাররা জিজ্ঞেস করতে লাগে, আচ্ছা লাবণ্য তুমি আমাদের বলো তো, তুমি কি স্কুলে ভালো আছো, তুমি কাকে সব থেকে বেশি ভালোবাসো বলো তো? তখন লাবণ্য বলতে লাগে, আমার বাবাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, আমার বাবা এতটাই ভালো যে আমার বাবাকে প্রচন্ড প্রচন্ড রকমের ভালোবাসি, তাই আমি বাবাকে ভালো ছেলে বলে ডাকি, আমার বাবা খুব ভালো, আমার বাবাকে আমি তাই ভালো ছেলে বলে ডাকি। তখন সেখানে বোর্ড মেম্বার্সরা বলতে লাগে যে দীপা সেনগুপ্ত আপনার তাহলে তো ভুল হয়ে গেছে, আপনি তাহলে ডক্টর সূর্য সেনগুপ্তের উপরে এতটা শক হলেন কেন? তখন দীপা হাত জোড় করে ক্ষমা চাইতে লাগে, বোর্ড মেম্বার্সরা আপনাদের কাছে আমি একান্তভাবে ক্ষমা প্রার্থী যে আমি এটা ভুল করে ফেলেছি, আমার কোন এক জায়গাতে ভুল হয়ে গেছে, আমি এটা বুঝতে পাইনি, আপনারা আমাদের ক্ষমা করে দিন এবং আপনাদের মূল্যবান সময়টাকে নষ্ট করার জন্য আমি 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 নিজের মন থেকে অত্যন্ত দুঃখিত, আই এম রিয়েলি সরি। এই বলে দীপা ক্ষমা চেয়ে নেয় এবং এদিকে সূর্য দীপা এগিয়ে আসার বলতে লাগে, ডক্টর সেনগুপ্ত এতক্ষণ যা হয়ে গেছে সেটা ভুলে যান, আই এম রিয়েলি সরি ডক্টর সেনগুপ্ত, আমরা কি আবারও নতুন করে সমস্ত কাজকামগুলো করতে পারি? এই বলে দীপা তার হাতটাকে বাড়িয়ে দেয়। তখন সূর্য হাতের দিকে তাকিয়ে সিন ক্রিয়েট করে সামনের দিকে এগিয়ে চলে যায় আর সবাই মিলে সেখান থেকে বেরিয়ে যায় লাবণ্যকে নিয়ে। তখন সেখানে উর্মি দাঁড়িয়ে মনে মনে ভাবতে লাগে, দিদি তোর একটা চাল ছিল আমি বুঝতে পেরেছি, তুই লাবণ্যকে ফিরিয়ে আনার জন্য এই যে পন্থা অবলম্বন করেছিস সেটা ঠিক করেছিস, আমি বুঝতে পারিনি যে তুই এরকম এক পরিস্থিতি তৈরি করবি, কিন্তু লাবণ্যকে আমি আমার বাড়ি কোনো মতে রাখবো না, ওকে আবার পাঠিয়ে দেবো, লাবণ্য আমার ফ্যামিলি কোনোদিন ছিল না, থাকবে না এবং ভবিষ্যতেও ওকে রাখবো না। এই বলে উর্মি সেখান থেকে একবারে নিজের কাছে কঠোর প্রতিজ্ঞাবদ্ধ